আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে ক্লাস 9 এবং 10 অর্থাৎ এসএসসি 27 এবং 28 ব্যাচ নিয়ে আজকে কথা বলতে চাই। তোমাদের থেকে অনেকে আমাদের কাছে জানতে চাই যে এই মুহূর্তে লেখাপড়াটা কিভাবে করা উচিত। এটা তোমরা বারবারই প্রশ্নগুলো করো। সব সাবজেক্টের প্রিপারেশনটা একরকম হয় না, যেহেতু আমি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ায় থাকি। তো আমি এই তিনটা সাবজেক্ট, এই 300 মার্কের প্রিপারেশনের একটা গাইডলাইন তোমাদেরকে দিতে পারি। এখন এই গাইডলাইনটা দিচ্ছি আমি কোর্সে যেভাবে পড়াচ্ছি সেটার আলোকে। এখন অনেকে মনে করতে পারো যে কোর্স কিনতে হবে, হয়তোবা তুমি কোর্স তোমার ইচ্ছা, তুমি চাইলে কিনতে পারো, না চাইলে না কিনতে পারো, কোনো সমস্যা নাই। বাট প্রিপারেশনটা এভাবে নিও, তাহলে তোমার প্রস্তুতিটা হয়তোবা একটু শক্ত হবে। এটা আমি বিগত ধরো আমার পড়ানোর যে ক্যারিয়ারটা, প্রায় 7-8 বছরের ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স নিয়ে আমি তোমাদেরকে বলতেছি। প্রথমত আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলবো। আসো, আমরা জানি আমাদের বাংলা প্রথম পত্রটা না একটু কেমন কেমন লাগে আমাদের কাছে, তাই না? যত পড়ি পরীক্ষায় কমন আসে না, এমসিকিউ বহুপদী সমষ্টিসূচকগুলো তো একদমই হয় না, আবার সৃজনশীল লিখলে মার্ক পাওয়া যায় না। তো একটা বাংলা প্রথম পত্র রচনা কিভাবে পড়তে হয় সেটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, শুরুতে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে তোমরা জানো সিলেবাসে 15টা গদ্য আছে এবং 15টা পদ্য আছে। এইচএসসি লেভেলে যে এটা আবার 12টা হয়ে যায়, যেহেতু আমরা এসএসসি লেভেলে আছি, তো সিলেবাসে দেখবা 30টা আছে তোমাদের সূচিপত্রে, বাট 30টা গদ্য পদ্য পড়তে হয় না, 15টা পড়লেই হবে। এখন কোন 15টা পড়তে হবে এটারও সিলেবাস তোমাদের হয়তো স্কুল কলেজ দিয়ে দিছে এবং তোমরা জানো, গাইড বা টেস্ট পেপারের সূচিপত্রেই দেখা যায়। এইটা হচ্ছে একটা গল্প এবং কবিতার তালিকা, তাই না? এর সাথে কিন্তু সহপাঠের দুইটা, একটা নাটক এবং একটা উপন্যাসও আছে। তার মানে আলটিমেটলি বাংলা প্রথম পত্র সিলেবাসটা ব্যাপক। তোমার 32টা রচনা পড়তে হচ্ছে 100 মার্কের প্রস্তুতি গ্রহণ করার জন্য, তাই না? কিন্তু এই প্রত্যেকটা রচনা পড়বা একটা সিস্টেমে। কি পড়তে হয়, একটা রচনায় কি থাকে সেটা নিয়ে যদি আলোচনা করি, সবার আগে কবি পরিচিতি থাকে। এই কবি পরিচিতি আমরা পড়তেই চাই না ভাই, আমরা পড়তে চাই না, মানে আমাদের খুব আলসেমি লাগে। হ্যাঁ, যার কারণে দেখা যায় পরীক্ষায় সর্বোচ্চ 100 মার্কের ভিতরে 4 অথবা 5 মার্ক, হ্যাঁ, এইটা তোমার কবি পরিচিতি থেকে আসে। হতে পারে এটা তোমার সৃজনশীলও আসতে পারে, বলতে সৃজনশীলের ক, এবং এমসিকিউতে তো থাকতেই পারে। হ্যাঁ, কি ধরনের থাকতে পারে? মূলত এখানকার প্রশ্নগুলো থাকে না এরকম, ধরো পেশা, একজন কবি পেশায় কি ছিলেন, হ্যাঁ, এরকম পেশা থাকতে পারে। দেখবা ম্যাক্সিমাম কবি তোমাদের বইতে সাংবাদিকতার সাথে জড়িত ছিল, অথবা তার যে সকল গ্রন্থ আছে না, হ্যাঁ, গ্রন্থাবলী, এগুলা থেকে প্রশ্ন হতে পারে। যেমন ধরো প্রশ্ন করলো যে নিচের কোনটা মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন বা মহাকাব্য, এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে। আচ্ছা, জন্ম মৃত্যু সালটা ওরকম গুরুত্ব বহন করে না, তারপরও ফেলে দেওয়া যায় না। ধরো আমি কোর্সে আসলে কি করি, সবার আগে ওদেরকে আমি কবি পরিচিতিটা পড়াই। হ্যাঁ, এখন এমন হতে পারে এই কবি পরিচিতি পড়াতে আমার বাইরের কিছু ইনফরমেশন দিতে হয়, আমি দেই। এমনও হতে পারে দেওয়া লাগে না, খালি বইয়েরটা পড়লেই হয়, সেটাও করে থাকি। যেমন ধরো বইটা দাগানো আছে এবং আমি যে তোমাদেরকে বললাম যে কবি পরিচিতি থেকে পেশাটা খুব গুরুত্বপূর্ণ, আমি দাগাইছি। দেখো, এই যে দেখো, পেশায় তিনি কি ছিলেন? পেশায় তিনি সাংবাদিক ছিলেন, বা সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিল। আবার দেখো এখানে একটা গ্রন্থ আছে যার নাম সোনালী কাবিন, এটা এইচএসসি লেভেলেও তোমাদের লাগবে। আমি লিখে রাখছি, মনে রেখো। তার মানে কি, প্রশ্নটা এরকম আসতে পারে, সোনালী কাবিন এর রচয়িতার নাম কি? অ্যান্সার তখন দিব আল মাহমুদ। আবার একটা প্রশ্ন আসতে পারে, কি জানো? এই যে দেখো, প্রকৃত নাম কি কবি আল মাহমুদের? সরি, প্রকৃত নাম কি? প্রশ্ন আসবে, অ্যান্সার হবে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। দেখছো, এবং লিখে দিছি যে এটা কতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তো প্রিপারেশনটা এইভাবে নিতে হবে, আর এমন ভাবে প্রিপারেশনটা আমি তোমাদেরকে নিতে বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মতো রেগুলার না পড়লেও বাংলা যখন একটা পড়া শুরু করবা, ধরো বসে পড়া শুরু করছো, একবারই পড়বা লাইফে, পড়ার মতো পড়বা। এই যে নোটগুলা করছি না, হ্যাঁ, পরীক্ষার আগে কি করব, খালি বইটা খুলবো, আমি জাস্ট একবার চোখ বুলাবো, দেখবা তোমার সব মনে পড়ে গেছে। তাহলে এই যে কবি পরিচিতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার। হ্যাঁ, 4 মার্ক অ্যাচিভ করতে হবে। এবার একটু দেখো, এই যে মূল রচনা, মূল রচনা বলতে কি বুঝাইছি? পুরা গদ্যটা অথবা পুরা পদ্যটা, এটাকে বুঝাইছি। যখন মূল রচনা পড়বা, এই মূল রচনার সাথেই কয়েকটা জিনিস পড়ে রাখা বেটার। কি কি জানো? এই মূল রচনার সাথেই আমার শব্দার্থগুলা পড়ে রাখা বেটার। হ্যাঁ, এই যে শব্দার্থ, শব্দার্থ এটা পড়ে রাখলে কি হবে জানো? এটা তোমাকে ক অথবা জ্ঞানমূলক এমসিকিউতে অনেক উপকার করবে। ঠান্ডা লাগছে তো, ঝামেলা হচ্ছে গলায়। ওকে, অনেক উপকার করবে তোমার। কেমন, আমি তোমাকে একটু বলি। এর সাথে
আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন থাকে যেগুলো কিন্তু অনুধাবনের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং অনুধাবনমূলক প্রশ্নে আমরা কখনো দুই পাই না, এক পাই, অথবা মাঝে মাঝে জিরো পাই। অবশ্যই বানানটা খেয়াল রাখবা, বানানের জন্য কিন্তু 1 এবং 2 অর্থাৎ ক এবং খতে মার্ক কাটে। একটু খেয়াল করো, এই অনুধাবন গুলোও না আমরা পড়ে রাখবো। অনুধাবন কেমনে আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো এই কবিতাটা যখন আমি পড়ানো শুরু করি তোমাদের, হ্যাঁ, বা আমাদের কোর্সে প্রায় 1300 মেম্বার হয়ে গেছে বাংলা বিজেএস মিলে। তো দেখো ওদেরকে যখন আমি পড়ানো শুরু করছি, এই যে লাইনটা, হ্যাঁ, ধরো এই জেট শব্দটার অর্থ কি? হ্যাঁ, এটা শব্দার্থের মধ্যে কিন্তু আছে। এটার অর্থ কি? এই যে দ্রুত গতি সম্পন্ন একটা বিমান, দ্রুত গতি সম্পন্ন একটা বিমান। এখন আমি এটা বলছিলাম ওদেরকে, ধরো প্রশ্ন আসতে পারে জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে বলতে কি বুঝাইছে? এটা অনুধাবন বা ক্ষতে আসতে পারে। অথবা যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, সাথে কিন্তু আমি সেকেন্ড পেপারের টার্মও তোমাদেরকে বুঝাইছি যে ঝাঁক একটা কালেকটিভ নাউন, বাংলায় এটাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। ধরো পরীক্ষায় এই লাইনটা আসলো, বললো এটা বলতে কবি কি বুঝাইছে, তাহলে আমরা অ্যান্সার কি দিতে পারবো? পারবো। খ, অনুধাবন কি লিখবো দেখো, শুরুতেই কবি বৈশাখের বিধ্বংসী রূপের বর্ণনা দিয়েছেন উক্ত লাইনগুলোর মাধ্যমে বা উক্ত চরণগুলোর মাধ্যমে। শুধু কি এইটার ব্যাখ্যা দিছি? না, শুধু এইটার ব্যাখ্যা দিই নাই। এই দেখো পরবর্তী লাইনে কি প্রকাশিত হয়েছে সেটারও ব্যাখ্যা দিছি। কিভাবে? দেখো পবন মানে কি লিখে দিছি, পবন মানে হাওয়া, পবন মানে বাতাস, পবন মানে অনিল, এরা একে অপরের প্রতিশব্দ। আবার ধরো এই যে তিষ্ট শব্দটার অর্থ কি? স্থির। মহাপ্রতাপশালী মানে কি বলতো? এই যে শক্তিশালী। এখন এই লাইনগুলো থেকে যদি কোনো লাইন দিয়ে বলে যেটা বলতে কবি কি বুঝাইছেন, তাহলে কি অ্যান্সার দেওয়া পসিবল হবে? পসিবল হবে। এই বিধ্বংসী ঝড়কে কবি এখন শান্ত হবার জন্য মিনতি করেছেন। তাহলে দেখো পড়তে পড়তে আমার কোন জিনিসটা কতে লাগতেছে, কোন জিনিসটা আমার ক্ষতে লাগতেছে, এভাবে তোমরা পড়ার চেষ্টা করবা। কোর্সে থাকো বা না থাকো, তোমরা নিজেদের মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো এরপর কি, এই যে শব্দার্থ টিকা থাকে, এখন কি আমার আর শব্দার্থ টিকা পড়ার প্রয়োজনীয়তা আছে? আমি যখন মূল রচনা পড়তেছিলাম, ওই মূল রচনার মধ্যেই কিন্তু আমি শব্দার্থ এবং টিকা পড়ে ফেলছি, সো আমার আলাদাভাবে আর পড়া লাগতেছে না। এবার একটু দেখো, তারপরে রিভিশন দিতে পারো, সমস্যা নেই। এরপরে আসে কি, পাঠ পরিচিতি। এখন পাঠ পরিচিতির ক্ষেত্রে আমরা করবোটা কি? পাঠ পরিচিতি তো আমরা পড়ি না, তাই না? দেখো পাঠ পরিচিতিটা ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। কারণ কি, পাঠ পরিচিতিতে একটা এমসিকিউ থাকে। সেই এমসিকিউটা কি জানো? আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে পাঠ পরিচিতিতে কোন এমসিকিউটা থাকে, একটু আসো আমার সাথে। প্রথম লাইনে একটা রচনার উৎস দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, দেখো পাখির কাছে ফুলের কাছে, এইটা কি? এটা একটা সোর্স বা উৎস, এই রচনাটার উৎস। হ্যাঁ, এই রচনাটার কি বলতো? এই রচনাটার উৎস। এখন উৎস দিয়ে আমি করবোটা কি? প্রশ্ন আসতে পারে যে পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে কোন কবিতাটি সংকলন করা হয়েছে। অ্যান্সার দিব আমরা, এই যে দেখো বোশেক কবিতাটা সংকলন করা হয়েছে। এবং এখানেও কিছু কিছু এমসিকিউ থাকে, যে এমসিকিউ গুলা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো লাস্টে এই কবিতা, হ্যাঁ, বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে আসলে কবি কি বুঝাইতে চাইছিল? অত্যাচারীর অবসান কামনা করতে চেয়েছেন কবি। তো এই পাঠ পরিচিতি পড়তে হয়, কোনো অংশ কোনোভাবেই বাদ দেওয়া যায় না। বুঝতে পারছো? আচ্ছা, পাঠ পরিচিতি পড়লাম, পড়ার পরে এই যে বহু নির্বাচনী আর এই যে সৃজনশীল, এটা কি করব আমরা? আমি কি করাইছি দেখো, একটা চ্যাপ্টার থেকে তো অনেক এমসিকিউ থাকে, সব তো আর গুরুত্বপূর্ণ না, তাই না? যেগুলা গুরুত্বপূর্ণ আমি সেগুলা রাখছি, এবং এই এমসিকিউ গুলা করার টাইমে খুব সুন্দর মতো অ্যানালাইসিস করে তোমাদেরকে বুঝাইছি। হ্যাঁ, অ্যানালাইসিস করে বুঝাইছি। কিভাবে অ্যানালাইসিস করছি তোমরা যদি একটু খেয়াল করো, হ্যাঁ, অপশন এলিমিনেট করে পড়া, অপশন এলিমিনেট করে পড়া। দেখো, হ্যাঁ, খুব সুন্দর মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি, খুব সুন্দর মতো প্রত্যেকটা এমসিকিউ। কেন এটা হবে, এই দুইটা লাইন কেন হলো না, কারণ এই দুইটা লাইনে বিধ্বংসী রূপ প্রকাশিত হয়েছে। কেন এটা হলো না, কারণ এই লাইনে সংশয় প্রকাশিত হয়েছিল। কেন এই লাইনটা হলো, কারণ এই লাইন দ্বারা সমাজ নতুন ভাবে, এখানে সমাস হয়ে গেছে অ্যাকচুয়ালি, সমাজ নতুন ভাবে প্রতিষ্ঠিত হবার কথা বলা হয়েছে, বা পরিশুদ্ধ রূপটা প্রকাশিত হয়েছে। তো এরকম করে বেশি না, খুব একটা বেশি না, 20-25টা এমসিকিউ করানোর পরে আমি সৃজনশীল কিন্তু নিজের হাতে প্র্যাকটিস করাই দিই। কিভাবে? ধরো একটা চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসতে পারে? ম্যাক্সিমাম 2-3টা টাইপের সৃজনশীল আসতে পারে। তো প্রত্যেকটা ক্ষেত্রে উদ্দীপক কিন্তু তুলে রাখছি, দেখছো? এই যে উদ্দীপক তুলে রাখছি, এবং উদ্দীপকটা যে কতভাবে বিশ্লেষণ করতে হয় যাতে করে আমরা লিখতে পারবো বেশি, লেখার কন্টেন্টটা সাজাতে পারবো বেশি, সেগুলা কিন্তু আমি বাচ্চাদেরকে বুঝাই দিছি। এবং গতে অ্যান্সারটা কারেক্টলি কি হবে, এবং ঘতে কি হবে এবং কি হবে না, সেগুলো সম্পর্কেও আমি একটা ধারণা দিছি। তো এইভাবে
আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার কাছে পড়লে পড়বা, যদি আমার কাছে না পড়ো নিজে হলেও এইভাবে পড়ার চেষ্টা করবা, পুরো একটা চ্যাপ্টার এভাবে শেষ করার চেষ্টা করবে। এবার দেখো বাংলা দ্বিতীয় পত্র। এই বাংলা দ্বিতীয় পত্রের প্যারাটা কোথায় জানো? এই বাংলা দ্বিতীয় পত্রের প্যারাটা 30টা এমসিকিউতে। কারণ আমরা বাংলা দ্বিতীয় পত্রকে জমের মতো ভয় পাই। কি করতে হয় আমরা জানি যে মূল বইয়ের বাইরে একটা এমসিকিউ আসবে না, বইয়ের বাইরে থেকে একটা এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ ও আসবে না, আসবে না। কোত্থেকে? মূল বইয়ের বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে, হ্যাঁ। তার মানে আমার মূল বইটা ভালো মতো পড়তে হবে। এখন মূল বই ধুমায় মুখস্থ করলে কি হবে? হবে না। কোয়েশ্চেনটা যদি একটু ঘুরায় ফিরিয়ে দেয়, ভিতর থেকেই কন্টেন্ট দিল বাট একটু ঘুরায় ফিরিয়ে দেয়, তাহলে কি হবে? আটকে যাবা না? তা আমি কিভাবে পড়াইতেছি দেখো, মূল বইয়ের সাথে প্রচুর বেসিক করাইতেছি, প্রচুর। হ্যাঁ, তোমরা যদি একটু খেয়াল রাখো, ধরো আমি তোমাদেরকে বাংলা সেকেন্ড পেপার বইটা যদি একটু বের করে দেখাই, কারণ তোমরা জানো যে আমি বই দাগায় প্রচুর পড়াই এবং যা কিছু থাকে আমি বইতে লেখার চেষ্টা করি, যাতে পরীক্ষার আগের রাতে তুমি বইটা খুললে বুঝতে পারো। এই দেখো আমি ওদেরকে ধ্বনি ও বর্ণ পড়াইছি, একটা চ্যাপ্টারই পড়াইছি এখন পর্যন্ত। নেক্সট দিন আমরা 6 নম্বর অধ্যায় অর্থাৎ স্বরধ্বনিতে যাব। একটা চ্যাপ্টার পড়াতে যা যা প্রয়োজন, কেন এগুলা ধ্বনি না, কেন এগুলা বর্ণ, সবকিছু বিশ্লেষণ করে পড়াইছি। হ্যাঁ, সবকিছু বিশ্লেষণ করে পড়াইছি, তোমরা চাইলে দেখতে পারো। এবার দেখো, তারপর কিন্তু বইয়ের এমসিকিউ গুলাকে প্রচুর প্রায়োরিটি দিই, প্রচুর বইয়ের এমসিকিউ গুলাকে প্রায়োরিটি দিই। এবং এর সাথে আমার এমসিকিউ সিরিজ আছে ইউটিউবে, তোমরা সেই এমসিকিউ সিরিজ দেখতে পারো। একটা টেস্ট পেপার, লেকচার, পাঞ্জেরি বা রয়্যাল, যে কোনো একটা টেস্ট পেপার থেকে আমি প্রচুর, মানে যে কয়টা এমসিকিউ থাকে একটা চ্যাপ্টার সবগুলো সমাধান করছি এবং খুব কম সময়ে 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, 10 মিনিটে সমাধান করে ভিডিওগুলো করে রাখছি বাচ্চাদের জন্য, যাতে ওরা বেসিক এবং বইয়ের এমসিকিউ করার পর সেই এমসিকিউ গুলা দেখে বারবার প্র্যাকটিস করতে পারে। তো এভাবে আমি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র পড়াচ্ছি। তোমরা বিশ্বাস রাখতে পারো যে রেজাল্ট ভালো হবে যদি শুরু থেকে ফলো করো। এইবার অ্যাকচুয়ালি আসে বিজিএস। এখন বিজিএস জিনিসটা কেমন আসলে? বিজিএস জিনিসটা কেমন না অনেকের মতে আসতে পারে, ভাই সায়েন্সে পড়ে বিজিএস পড়াটা আসলে খুব প্যাথেটিক। এটা সত্য কথা। বিজিএস এ যে জিনিসটা থাকে, প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে, ইনফো থাকে, হ্যাঁ প্রচুর পরিমাণে ডাটা থাকে। এখন এই ডেটা কিংবা ইনফরমেশন পড়তে আমাদের আসলে প্যারা লাগে। একটা চ্যাপ্টার খুললে এত ডেটা, আমি কোনগুলা মনে রাখবো এখন বা বুঝবো কিভাবে? প্রথমত বিজিএস এ বুঝার অনেক কিছু আছে, কারণ তোমরা জানো বিজিএস এ 16টা চ্যাপ্টারের ভিতরে আমি যদি বলি 4টা চ্যাপ্টার খুবই মারাত্মক। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 11। হ্যাঁ, অর্থনীতির চ্যাপ্টার 11 না 10টা, আচ্ছা যাই হোক, এই চ্যাপ্টারগুলো কিন্তু মারাত্মক কঠিন। তো এখানে কিন্তু বেসিক বা বুঝার অনেক কিছু থাকে। আমি যদি চ্যাপ্টার 1-এর কথা বলি, যে এটা একটা বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী ঘটনাবলী নিয়ে এই চ্যাপ্টারটা, মুখস্থের টার্ম অনেক বেশি, কিন্তু আসলে কি মুখস্থ করবো? পুরো বই কি মুখস্থ করা সম্ভব? কতটুকু পড়তে হবে? আমি যদি তোমাদেরকে একটু বইতে দেখাই, ধরো এই যে একটা বই, হ্যাঁ কি কি পড়বো আমরা, কতটুকু পড়বো আমরা? দেখো সব কি পড়া লাগবে না, কতটুকু পড়া লাগবে তা কিন্তু আমি দাগায় রাখছি বইতে, হ্যাঁ এতটুকুই পড়া লাগবে। এবার দেখো এখানেও কিন্তু আমি লিখে দিছি মনে রাখা লাগবে এই জিনিসটা। তারপর দেখো এখান থেকে কতটুকু ইনফরমেশন লাগবে তা কিন্তু বইতে দাগাই দিছি। এখন এটা কিন্তু এনাফ না। এখন বিজিএস নোট করে পড়াটা সব থেকে বেটার। কিভাবে নোট করব আমরা? দেখো শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস রিলেটেড যত ইনফরমেশন আছে এই স্লাইডটাতে আছে এবং বাচ্চাদেরকে আমি এভাবে নোট করাইছি। এবার একটু দেখো পূর্ব বাংলার রাজনীতি সম্পর্কে যা যা প্রয়োজন, এই যে এগুলা প্রয়োজন। পূর্ব বাংলার রাজনীতির পর যুক্তফ্রন্টের জন্য কি প্রয়োজন, যুক্তফ্রন্ট গঠনের তারিখ, যুক্তফ্রন্টে কোন কোন দল ছিল, যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল, এই জিনিসগুলা। তারপর যুক্তফ্রন্ট নির্বাচনের চিত্রে কি কি প্রয়োজন, নির্বাচনের চিত্রে সরকার গঠনের তারিখ, মুখ্যমন্ত্রী কে হয়েছিল, সময়কাল কতদিন ছিল, আমাদেরকে যখন এই বহিষ্কার করে দেওয়া হলো দলটাকে বা সরকার থেকে, এটার কারণ কি ছিল এবং বরখাস্ত কত তারিখে হয়েছে সেটাও জানা লাগে। সাথে এই যে আমরা যা পড়লাম যে যুক্তফ্রন্টের সিট কয়টা ছিল, কয়টা পাইছিলাম আমরা টোটাল, এই কাউন্টগুলোও কিন্তু আমি খুব সুন্দর মতো লিখে 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 দেখো যতটুকু প্রয়োজন প্রত্যেকটা টপিক থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লিখে রাখছি, যাতে কোনোভাবেই তোমাদের এমসিকিউ মিস না হয়। দেখো কি সুন্দর মতো লিখে দেওয়া আছে। তো একটা সুন্দর প্রিপারেশন নিতে আমি মনে করি তোমরা আমার উপরে বিশ্বাসটা রাখতে পারো। আমি তোমাদেরকে যদি একটু আপডেট দিই, আমরা প্রায় 2 সপ্তাহ মতো ক্লাস চালাইছি। আমি রুটিন সহ তোমাদেরকে বলতেছি, 2 সপ্তাহ মতো ক্লাস চালাইছি।
তোমরা যদি একটু খেয়াল করো, আমি বাংলা প্রথম পত্রে হ্যাঁ এককভাবে পড়াচ্ছি বাংলা ফার্স্ট পেপার। এই বাংলা ফার্স্ট পেপারে আমি তোমাদের দুইটা চ্যাপ্টার পড়াইছি এখন পর্যন্ত। একটা হচ্ছে শুভা, হ্যাঁ, আর আরেকটা পড়ালাম হচ্ছে আমি তোমাদেরকে বোশেক। এই দুইটা পড়ানো হয়েছে। তারপরে আমরা নির্বাচনকালীন ছুটিতে যাই। এর সাথে আমি তোমাদেরকে সলভ করাইছি, হ্যাঁ, সলভ প্রতি ক্লাসে সলভ আছে, কারণ সিকিউ এমসিকিউ তো করাই দিতে হয়, এখনকার এটা ট্রেন্ড, করাই দিই। আচ্ছা, এর সাথে এক্সাম পর্যন্ত নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এক্সামে অংশগ্রহণ করছো এবং সেই এক্সাম সম্পর্কে আমি একটু কথা বলবো একটু পরে। হ্যাঁ, এক্সাম পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এবার যদি খেয়াল করো, আমি বাংলা সেকেন্ড পেপার একদিন পড়াইছি কোর্সে ক্লাসই হয়েছে 4টা মতো। এই যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে শুধু পড়ানো হয়েছে পরিচ্ছেদ 5, হ্যাঁ, আমি 5 থেকে শুরু করছি আর কি। এই পরিচ্ছেদ 5 করানোর পরে, বোঝানোর পরে বেসিক সহ এটারও একটা এক্সাম নেওয়া হয়ে গেছে। এক্সাম গেছে হচ্ছে 20 মার্কের। এবার যদি একটু বলো বিজিএস এর কি অবস্থা, একটু আপডেট যদি চাও। বিজিএস এ আমি তোমাদেরকে কি কি পড়াইছি। বিজিএস এর চ্যাপ্টার 1 পড়ানো হয়েছে, পুরোপুরি কমপ্লিট, চ্যাপ্টার 1 শেষ। বিজিএস এ চ্যাপ্টার 5 শেষ। হ্যাঁ, এখন বিজিএস এর দুইটা অধ্যায় একসাথে চলতেছে, একটা হচ্ছে বিজিএস চ্যাপ্টার 2 এবং বিজিএস এ চলতেছে আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 11 অর্থনীতির চ্যাপ্টার। হ্যাঁ, বিজিএসটা একটু তাড়াতাড়ি হয়তোবা তোমাদের শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, এখানে আমি এক্সাম নিছি, এটারও এক্সাম নেওয়া হয়েছে একটা, এবং এইটারও এক্সাম নেওয়া হয়েছে। এখন এক্সামের যেটা, আমাদের একটা ওয়েবসাইট আছে এক্সামের, আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এক্সামগুলো নিয়ে থাকি। তার সাথে আরেকটা ইনফরমেশন বলে দিই, কিছু কিছু এক্সামে আমি মাইনাস মার্কিং করছি, যাতে কম্পিটিশনটা একটু হাড্ডাহাড্ডি হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কৃত করতে পারি খুব ইজিলি। নাই দেখা যায় যে সবাই কারেক্ট অ্যান্সার করছে, কোনো একটা ভুল অ্যান্সার করলে আমরা 0.25 থেকে 0.5 পর্যন্ত একটা নেগেটিভ মার্কিং রাখি। এটার জন্য একটা কম্পিটিশন হয় আর কি, খুব সুন্দর। তোমরা এই কম্পিটিশনগুলোয় অংশ নিতে আমাদের কোর্সে অ্যাটলিস্ট আসতে পারো, দেখতে পারো। আমি তোমাদেরকে এবার রুটিন সম্পর্কে একটু ধারণা দিই। এই যে বাংলা, হ্যাঁ, বাংলা ক্লাস হয় হচ্ছে তোমাদের সোমবার ও বুধবার আমি বাংলা ক্লাস নিয়ে থাকি। রাত 9টায় হচ্ছে ক্লাস হয়। এটা হয় হচ্ছে 9টা 30 শুরু হয়, এটাও 9টা 30 শুরু হয়, এবং ক্লাসগুলোর ডিউরেশন ম্যাক্সিমাম 1.5 আওয়ার হয়ে থাকে আর কি। ঠিক আছে, ক্লাসগুলোর ডিউরেশনগুলো। আর বিজিএস এর কথা যদি বলো, বিজিএস ক্লাসটা হয় হচ্ছে 4টা 30। এটা রমজানের আগে রুটিন অনুসারে, এবং এটা আমরা নিই হচ্ছে সানডে, আরেকটা হচ্ছে টিউসডে। হ্যাঁ, এটা ইভিনিং টাইমেই নেওয়া হয় আর কি। তো এই ছিল আসলে কথা বলাটা, একটু দিক নির্দেশনা দিলাম, একটু নিজের কোর্সের মার্কেটিংও করলাম। তোমাদের যদি মনে হয় আসার যোগ্য আমি, আসতে পারো, একটু সিনিয়রদের থেকে নিতে পারো, রিভিউ নিতে পারো, হয়তোবা সবাই ভালোই বলবে। আর বাংলা কোর্স ফি হচ্ছে 1199 টাকা, আর বিজিএস কোর্স ফি হচ্ছে 999 টাকা। আর এই কোর্সগুলোতে যদি ভর্তি হতে চাও, তোমরা ওয়েবসাইটে যাবা www.ft.education, এটাতে যাবা, গেলেই তোমরা কোর্সগুলো নিতে পারবা, অথবা তোমরা আমাদেরকে কল দিতে পারো 01601929244 এই নম্বরে। এই ছিল আলোচনাটা, শর্ট অ্যান্ড সিম্পল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আমাদের সাথে যুক্ত হবা খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।